হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রিভিয়াস ইয়ার 18, মানে প্রিভিয়াস ইয়ার 18 আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকের ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু হয়তো এর আগে তোমরা পড়াশোনা করোনি বা কোনো জায়গায় তোমরা আলোচনা করোনি, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাচ্ছি। প্রত্যেকে ভালো করে পড়ে যাও, আশা করছি প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ ভালো হবে, ঠিক আছে। আর যারা আমাদের পিডিএফ গুলো কিনতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে পিডিএফ গুলো কিনতে পারবে। এছাড়াও যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, সেটাও তোমরা কিন্তু করতে পারবে। ওকে, চলো চলো নেক্সট ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন বলা হয়েছে কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চারা কিন্তু ইংরেজি দেখে ভয় পায়। শুধু বাচ্চারা কেন বলবো, আমরাও ভয় পাই, কারণ ইংরেজি আমরা পড়তে চাই না। তাহলে বাচ্চাদের কাছে ইংরেজিটাকে আপনি কিভাবে সহজলভ্য করে তুলবেন? স্যার বা ম্যাম, প্রথমে আমি শিশুদের মধ্যে ইংরেজি শেখার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করার চেষ্টা করব। শিশুরা যেন ইংরেজিকে কঠিন মনে না করে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবো। আমি তাদের চারপাশের পরিচিত বিষয় যেমন পশু পাখি, ফুল ফল, খেলনা ইত্যাদির নাম ইংরেজিতে শেখাবো, যেমন ক্যাট, ম্যাঙ্গো, বল, ফ্লাওয়ার, যাতে তারা বাস্তবের সঙ্গে শেখাকে যুক্ত করতে পারে। শ্রেণীকক্ষে ব্যবহৃত বিষয় যেমন রয়েছে টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, বুক ইত্যাদির নাম তাদেরকে ইংরেজিতে শেখাবো। এছাড়াও প্রতিদিনের কাজের মধ্যে আমি সহজ ইংরেজি কমেন্ট ব্যবহার করব, যেমন স্ট্যান্ড আপ, সিট ডাউন, ওপেন ইউর বুক, এগুলোকে আমি ব্যবহার করব। শিশুদের শ্রবণ ও উচ্চারণ দক্ষতা বৃদ্ধির জন্য আমি ছোট ছোট ইংরেজি ভিডিও, গান ও গল্প ব্যবহার করব। তারা যদি ভুল করে তাহলে আমি কখনো তিরস্কার করব না, বরং উৎসাহ দিয়ে সঠিকভাবে শেখার সুযোগ করে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ক্লাসে একটি আনন্দময় ও ইন্টারঅ্যাক্টিভ পরিবেশ তৈরি করব, যেখানে শিশুরা খেলা, গান, গল্প, ছড়ার মাধ্যমে সহজে ইংরেজি শিখতে পারবে। দেখো, অনেকটা কিন্তু লিখে দিয়েছি আমি, অনেকটা। কেন বলো তো? কারণ আমি দেখবে নোটসগুলো একটু বেশি করে লিখে দিই, যাতে তোমরা পড়ে নিজের মতো করে সুন্দর করে বলতে পারো। কারণ আমি যদি এই 2 লাইন লিখে দিতাম, এই 2 লাইনের মধ্যে আমি যেটা লিখে দিতাম তোমাদের সেটাই মুখস্থ করতে হতো, তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটিটা থাকতো না। সেই জন্য আমি একটু বড় করে দিয়েছি, যাতে তোমরা পুরোটা পড়ে নিজের মতো করে গুছিয়ে বলতে পারো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু ইংরেজি থেকে বারবার করে ইন্টারভিউ জিজ্ঞাসা করেছে। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে, বাচ্চাদের আপনি এ বি সি ডি ধারণা কিভাবে দেবেন, অর্থাৎ আপনি বাচ্চাদেরকে কিভাবে অ্যালফাবেট শেখাবেন। প্রশ্নটা দুইভাবে হতে পারে ইন্টারভিউ, আপনি বাচ্চাদেরকে এ বি সি ডি কিভাবে শেখাবেন, বা আপনি বাচ্চাদেরকে অ্যালফাবেটের ধারণা কিভাবে দেবেন। স্যার বা ম্যাম, ছোট শিশুদের এ বি সি ডি শেখাবার সময় আমি সবসময় খেলার মাধ্যমে এবং আনন্দদায়ক উপায়ে শেখানোর চেষ্টা করব। প্রথমে আমি ছড়ার মাধ্যমে শেখাবো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এইভাবে ছন্দ ও ছবির মাধ্যমে শেখালে শিশুরা সহজেই মনে রাখতে পারবে। আমি রঙিন চার্ট, ফ্ল্যাশ কার্ড ও বাস্তব বস্তু ব্যবহার করব। যেমন এ শেখাবার সময় আমি অ্যাপেল দেখাবো, ঠিক আছে, অ্যাপেলের কোনো একটা ছবি থাকতে পারে, ঠিক আছে। তারপর 2 নম্বর বি শেখাবার সময় আমি কোনো একটা বল দেখাতে পারি। তারপর দেখো, বা মডেল দেখাতে পারি, ধরো কাদার যে সমস্ত মডেলগুলো হয়, অ্যাপেলের মডেল, তারপরে ফুটবলের মডেল, এগুলো দেখাতে পারি। এছাড়াও আমি ছোট ছোট ছড়া, গান, যেমন এ বি সি সং রয়েছে, সেই সংগুলো আমি গাইতে পারি, যাতে শিশুরা আনন্দের সঙ্গে শেখে এবং শেখার ভয় যাতে না পায়। প্রতিদিন সামান্য সময় আমরা পুনরাবৃত্তি করব, যাতে তাদের শেখাটা স্থায়ী হয়, কারণ আমরা জানি প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই আমাদের মনে থাকবে না। চলো নেক্সট দেখো, আপনি আপনার ক্লাসে ছাত্রছাত্রীদের ইংরেজিতে কিভাবে দক্ষ করে তুলবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ইংরেজির প্রতি ছাত্রছাত্রীদের আপনি কিভাবে দক্ষ করে তুলবেন। দেখো, বলছে, স্যার বা ম্যাম, আমি মনে করি শিশুরা যে ভাষায় পরিবেশে গড়ে ওঠে, সেই ভাষাটি তাদের কাছে খুব আয়ত্ত করতে পারে। দেখো, আমরা কিন্তু ছোট থেকে বাংলা ভাষায় পরিচিত, মানে আমাদের জন্ম থেকে কিন্তু আমরা বাংলা ভাষা শুনছি এবং কথা বলছি, সেই জন্য কিন্তু বাংলা ভাষাটা আমাদের কাছে অনেকটা ইজি মনে হয়। তাই ইংরেজিতে দক্ষতা গড়ে তুলতে হলে প্রথমে তাদের জন্য একটা ইংরেজিতে যোগাযোগমূলক পরিবেশ, অর্থাৎ কমিউনিকেশন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমি চেষ্টা করব যেন ক্লাসে তারা যতটা সম্ভব ইংরেজিতে কথা বলতে পারে। যেমন, মে আই কাম ইন স্যার, প্লিজ গিভ মি দ্য বুক,
থ্যাংক ইউ স্যার, সরি স্যার, এই যে কথাগুলো, এই কথাগুলো আমি বারবার তাদের সঙ্গে বলার চেষ্টা করব, যাতে যারা ছোট 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 শব্দগুলো শিখতে পারে। চলো নেক্সট দেখো। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট বলছে, এইভাবে প্রতিদিন ছোট ছোট যোগাযোগের মাধ্যমে ইংরেজি প্র্যাকটিস করলে তারা ধীরে ধীরে ভাষায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এছাড়াও আমি তাদের ওয়ার্ড স্টক বা শব্দ ভাণ্ডার বাড়াতে উৎসাহিত করব। প্রতিদিন নতুন কিছু শব্দ শেখানো, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করানো, এগুলো আমি প্রতিনিয়ত করব। শ্রবণ শেখাবার দক্ষতা বাড়ানোর জন্য আমি ইংরেজিতে মানে ডিকটেশন নেব। আমি ধরো কোনো ইংরেজিতে কিছু বলছি, সেগুলো বাচ্চারা কতটা ভালো করে শুনছে সেগুলো আমি দেখব। এবং পাঠ্য বইয়ের বাইরের ছোট ছোট গল্প, ইংরেজি পত্রিকা পড়তে তাদেরকে উৎসাহিত করব। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, এগুলো কিন্তু তোমাকে নিজের মতো করে ছোট্ট করে কিন্তু বারবার করে বলার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? কারণ প্রশ্নগুলো তোমাকে ইন্টারভিউ করবে, করার পরে তুমি এই উত্তরগুলো, আমি যে প্রশ্নের আনসারগুলো লিখে দিয়েছি পিডিএফ থেকে, সেগুলো 3বার 4বার করে পড়বে। পড়ার পরে তোমরা বারবার করে সেগুলোকে নিজে বলার প্র্যাকটিস করবে। কারণ যত প্র্যাকটিস করবে তত তোমার কথা বলার মধ্যে ফ্লুয়েন্ট আসবে। ঠিক আছে, চলো নেক্সট। আপনি শিশুদের প্রিপজিশনের ধারণা কিভাবে দেবেন? বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নটা অনেক রকম হতে পারে ইংরেজির। আপনি শিশুদের প্রিপজিশনের ধারণা কিভাবে দেবেন, আপনি শিশুদের নাউনের ধারণা কিভাবে দেবেন, আপনি শিশুদের প্রোনাউনের ধারণা কিভাবে দেবেন, প্রশ্নগুলো অনেক রকম হতে পারে। এবার সমস্ত কিছু আমি লিখে নিখো আজকের ক্লাসে। আমি লিখেছি দেখো প্রিপজিশন, জিনিসটা বুঝে নাও, তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। স্যার বা ম্যাম, ছোট শিশুদের কাছে প্রিপজিশন শেখানো যায় খেলার মাধ্যমে ও বাস্তব কার্যকলাপের মাধ্যমে, যাতে তারা শব্দের মানে শুধু মুখস্থ না করে বরং চোখে দেখে অনুভব করে শেখে। তাহলে এটা কিন্তু প্রিপজিশনের জায়গায় আমি নাউনও বলতে পারি। স্যার বা ম্যাম, তো শিশুরা নাউন শেখানোর সময় খেলার মাধ্যমে বা বাস্তব কার্যকলাপের মাধ্যমে শেখাবো, তুমি বলতে পারো। প্রথমে আমি তাদের সহজভাবে বোঝাবো যে প্রিপজিশন হলো সেই শব্দ যা কোনো বস্তু বা ব্যক্তির অবস্থানকে নির্দেশ করে। বোঝা গেল? মানে প্রিপজিশনটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর আগে বসে। প্রি মানে কি? প্রি মানে আগে। পজিশন মানে কি? পজিশন মানে নাউন বা প্রোনাউনের আগে বসবে। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক তেমনি তুমি এখানে নাউনের সংজ্ঞাটা দেবে। তাহলে প্রথমে আমি তাদেরকে বোঝাবো নাউন হচ্ছে নাম, কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলবো। তেমন কিছু উদাহরণ দেবে, যেমন এখানে উদাহরণ রয়েছে দেখো, ইন, অন, আন্ডার। এবার আমি এগুলোকে কি করে পড়াবো দেখো। আমি বাচ্চাদেরকে বলবো দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটা কোথায় রয়েছে? টেবিলের ওপরে। কোনো একটা আমি বল ধরে নিব, নিয়ে টেবিলের ওপর রাখবো, দিয়ে বলবো দেখো তো বলটা কোথায় রয়েছে। ওর বাচ্চারা বলবে টেবিলের ওপরে। তাহলে ইংরেজিতে কি বলবো? দ্য বল ইজ অন দ্য টেবিল। তাহলে যখন কোনো জিনিস কোনো কিছুর ওপরে থাকবে তখন আমরা কি বলবো?
অন বলবো। তারপর দেখো বলটা আমি টেবিলের নিচে নিয়ে যাবো, তখন আমি তাদেরকে বলবো দেখো তো বলটা কোথায় আছে, বাচ্চারা বলে বলটা স্যার টেবিলের নিচে আছে, তাহলে ইংরেজিতে কি বলবো, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। দেখো তো এই যে আগের শব্দটা বোর্ডে লিখবো আমি, আগের শব্দটাতে আর নিচের শব্দটা কোথায় পার্থক্য আছে। দেখো প্রথমে দেখো আগের শব্দটাতে অন ছিল, আর পরের শব্দটা কি আছে, আন্ডার, এটা চেঞ্জ হয়েছে না। হ্যাঁ, তাহলে ওয়ান মানে কি ওপরে, আন্ডার মানে কি বাচ্চারা নিজেরাই বুঝতে পারবে, ভেতরে বা নিচে, আন্ডার মানে নিচে। ঠিক তারপরে সেন্টেন্সে লিখবো, তখন বাচ্চাদেরকে বলবো দেখো তো কোনটা পরিবর্তন হয়েছে, বাচ্চারা বলবে ইনটা পরিবর্তন হয়েছে, তাহলে ইন মানে কি, দেখো আমি এই যে বলটা কোথায় রেখেছি, ভেতরে রেখেছি, তাহলে ইনটা কোথায় হবে, ভেতরে বোঝালে। তারপরে বলটাকে আমি পিছন দিকে রাখবো, তখন আমি এই বাক্যটা লিখবো, বোঝা গেল। এইভাবে বাচ্চাদেরকে পড়াবো, তাহলে ইন্টারভিউ কিভাবে বলতে হবে সেটা কিন্তু মাথায় রাখবে, বোঝা গেল। তাহলে স্যার বা ম্যাম আমি বাচ্চাদেরকে প্রিপোজিশনটা কোনো ফর্মুলা বা সূত্রের মাধ্যমে না পড়িয়ে তাদেরকে খেলার মাধ্যমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে পড়াবো। এছাড়াও আমি তাদেরকে বলবো প্রিপোজিশন হলো কোনো নাউন, বা যেহেতু বাচ্চাদেরকে নাউন বা প্রোনাউন আমরা আগে ধারণা দেব, তাই প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। তারপরে আমি কিছু কিছু বাক্য বোর্ডে লিখবো যেগুলো বাচ্চাদের খুবই পরিচিত, যেমন হচ্ছে দ্য বল ইজ অন দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ ইন দ্য টেবিল, এবং তার সঙ্গে সঙ্গে আমি এইগুলোর ছবি আঁকবো। এইভাবে বাচ্চাদেরকে পড়াবো, স্যারকে তুমি ইন্টারভিউ বলতে পারো সুন্দর করে গুছিয়ে, বুঝলে। যত সুন্দর করে পড়বে তত সুন্দর করে গুছিয়ে বলতে পারবে, এটা মাথায় রেখো। নেক্সট, এছাড়াও আরো এখানে দেখো এত বড় করে নোটসটা দিয়েছি কেন, কারণ অনেকে কিন্তু আমার থেকে অনেক সুন্দর করে বলতে পারবে, ঠিক আছে। তাই আমি অনেক কিছু তথ্য দিয়েছি যাতে তোমরা সব কিছু মিলিয়ে নিজের মতো করে সুন্দর করে বলতে পারো। বিভিন্ন অ্যাকশন গেম আছে, যেমন আমি বলতে পারি পুট ইওর হ্যান্ড, হাতটা তুলছি, পুট ইওর হ্যান্ড, ডাউন ইওর হ্যান্ড, ঠিক আছে। দেখো এইগুলো যখন আমি বলছি, তাহলে এগুলো কি বিভিন্ন অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে বোঝাতে পারবো, ঠিক আছে। এছাড়াও রাইম রয়েছে, বিভিন্ন খেলনার মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে আমি বাচ্চাদেরকে প্রিপোজিশন বোঝাতে পারি। চলো পরের প্রশ্ন, চতুর্থ শ্রেণীর বাচ্চাদের আপনি টেন্স কিভাবে শেখাবেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে বারবার জিজ্ঞেস করেছে। চতুর্থ শ্রেণীর বাচ্চাদের আপনি কিভাবে টেন্স শেখাবেন। দেখো বলছে স্যার বা ম্যাম আমি ছোট ছোট বাচ্চাদের কাছে টেন্স শব্দটা একটু কঠিন মনে হতে পারে, তাই আমি প্রথমে তাদেরকে খুব সহজভাবে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝাবো। আমি তাদের বলবো টেন্স মানে হলো সময়, যা আমাদের জানায় কোনো কাজ অতীতে, বর্তমানে না ভবিষ্যতে ঘটছে। তারপর আমি উদাহরণ দিয়ে হিসাবে বলবো আমি ভাত খাই, এই বাক্যটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি বলো তো। তখন বাচ্চারা বলবে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো, এইভাবে বলতে পারে। এবার আমি বলবো দেখো তিনটি বাক্যই কিন্তু ভাত খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সময়টা কি এক, এক নয়। আমি ভাত খেয়েছি বোঝাচ্ছে যে আমার ভাত খাওয়া দেখো হয়ে গেছে, তাহলে এটা কি অতীতে হয়ে গেছে, তাই এটাকে আমরা কি বলবো, পাস্ট টেন্স। তাহলে অতীতে কোনো কাজ হলে কি বলবো আমরা, পাস্ট টেন্স। তারপর আমি বলবো আমি ভাত খাই, দেখো ভাতটা এখন আমি খাই, তাহলে এটা কি টেন্স, এটা হচ্ছে বর্তমানকাল, আমরা বাংলায় পড়েছি। তাহলে এটাকে ইংরেজিতে কি বলে, এটাকে ইংরেজিতে বলে কি, প্রেজেন্ট টেন্স। তারপর আমি বলবো কি, দেখো তো এই বাক্যটা দেখো আমি ভাত খাবো, তাহলে এটা কি আমরা কি ভাত খেয়ে নিয়েছি না ভাত খাই, আমরা কিন্তু আগামীতে ভাত খাবো, তাহলে সেটাকে আমরা কি বলবো জানো, সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে বাচ্চাদেরকে আমি এইভাবে উদাহরণের সাহায্যে মজার ছলে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমি বাচ্চাদেরকে বোঝাবো। নেক্সট কোশ্চেন, সব থেকে লম্বা ইংরেজি শব্দ কোনটি, ইংরেজি ইন্টারভিউ প্রশ্ন। সব থেকে লম্বা, সব থেকে বড় ইংরেজিতে কোন শব্দটি রয়েছে, সব থেকে বড় ইংরেজি শব্দ কোনটি, দেখো একটাই শব্দ, সেটা হচ্ছে কি নিউমোনো। দেখে নাও, নিউমোনো, আল্ট্রা, মাইক্রোস্কোপিক, সিলিকো ভলক্যানো, কোনো কোনিওসিস, এটা কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে। ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন, ইন্টারভিউ বলছে ইংরেজির সব থেকে বড় শব্দ কোনটি, এটা কিন্তু একটাই শব্দ, একটাই শব্দ, বানান দেখে নাও কত বড়। তাহলে কি হবে, নিউমোনো, আল্ট্রা মাইক্রোস্কোপিক, সিলিকো ভলকানো কোনিওসিস, এটা সুন্দর করে মুখস্থ করে নেবে তোমরা, দেখবে হয়ে যাবে। এখানে মোট কতগুলো লেটার রয়েছে, এখানে মোট 45টা লেটার রয়েছে, আর এটা একটা ফুসফুসের রোগ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 80, আমরা দেখবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 80 নম্বর পেলে বা 80% নাম্বার পেলে লেটার মার্কস বলা হয়। তাহলে 80 নম্বরকে কেন লেটার মার্কস বলা হয়, এটা ইম্পর্টেন্ট। দেখো 80কে লেটার মার্কস বলা হয়, তার কারণ হচ্ছে এই যে লেটার, এই যে লেটার শব্দটির ইংরেজি বর্ণমালায় থাকা
প্রত্যেকটি অক্ষরের অবস্থানগত মানকে যদি যোগ করি আমরা 80 পাবো। যেমন দেখে নাও, এল, এল মানে কত? 12, ই মানে 5, টি মানে 20, টি মানে 20 আমরা জানি, ই মানে 5, আর মানে 18। তাহলে এইগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাবো? 80। এই জন্য এর লেটার মার্ক হচ্ছে কি 80% নাম্বার, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইংরেজি কোন শব্দকে উল্টো করে লিখলে তার উচ্চারণ একই রকম থাকে? ইংরেজির কোন শব্দকে উল্টো করে লিখলেও সেটা উচ্চারণ কিন্তু একই থাকে। যেমন একটা দেখো, আমি লিখলাম কি অ্যাপেল, এ পি পি এল, অ্যাপেল। আমি যদি উল্টো করে লিখি তাহলে কি হবে? ই এল পি পি এ। এর কি উচ্চারণ এর কি অ্যাপেল বলবো আমরা? বলবো না। তাহলে কোন শব্দকে উচ্চারণ করলে যা হবে, উল্টো করে উচ্চারণ করলেও তাই হবে। সেটা কি দেখো, বলছে ইংরেজিতে যে শব্দকে উল্টো করে পড়লে একই শোনায় বা একই থাকে তাকে কি বলা হয়? প্যালিন্ড্রম। কি বলা হয়? প্যালিন্ড্রম বলা হয়। ইংরেজিতে জিজ্ঞেস করতে পারে যে প্যালিন্ড্রম কাকে বলে। তাহলে যে সমস্ত শব্দগুলোকে আমরা উল্টোভাবে উচ্চারণ করলেও তার উচ্চারণ একই রকম থাকে তাকে কি বলবো? প্যালিন্ড্রম। যেমন হচ্ছে কি দেখো, যেমন হচ্ছে কি ম্যাডাম, এই যে বানানটা দেখো, এম এ ডি এ এম, ম্যাডাম। এখানে দেখো এম এ ডি এ এম, ম্যাডাম। লেভেল, এল ই ভি ই এল, লেভেল। তারপরে দেখো সিভিক, সি আই ভি আই সি, সি আই ভি আই সি। আই, অক্স, অক্ষ। তাহলে এগুলো সবই কিন্তু উচ্চারণ উল্টো করে পড়লেও যা, সোজা করে পড়লেও তাই। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, চলো নেক্সট দেখো, এমন একটি ইংরেজিতে বাক্য বলুন যেখানে ইংরেজি 26টা লেটার আছে। খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর প্রশ্ন এগুলো। ইন্টারভিউ কিন্তু লজিক্যালি প্রশ্নগুলো করে, তাই জেনে যেতে হবে। বলছে এমন একটি ইংরেজিতে বাক্য বলুন যেখানে ইংরেজি 26টি লেটার থাকবে। কি হবে দেখো, এবং বলছে দ্য কোয়াক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এটা এমন একটি বাক্য যেখানে কিন্তু 26টি লেটারই রয়েছে। তোমরা যদি কাউন্ট করো সেটা কিন্তু 26টি লেটার রয়েছে। এই ধরনের বাক্যকে ইংরেজিতে কি বলে? প্যানগ্রাম বলা হয়। কি বলা হয়? প্যানোগ্রাম বলা হয়। মাথায় রাখবে, যে সমস্ত বাক্যে কোন একটা সিঙ্গেল বাক্যে যদি 26টি লেটার থাকে সেই বাক্যকে আমরা কি বলবো? প্যানোগ্রাম বলবো। মনে থাকে জানো, ঠিক আছে? তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো। দেখো প্যানোগ্রাম কাকে বলছে? যে সমস্ত বাক্যে বর্ণমালার প্রত্যেকটি অক্ষর অন্তত একবার করে ব্যবহার হয় তাকে কি বলবো? আমরা প্যানোগ্রাম বলবো। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ইংরেজির সবথেকে সম্পূর্ণ ছোট বাক্য কোনটি? ইন্টারভিউ প্রশ্ন। ইংরেজির সবথেকে সম্পূর্ণ ছোট বাক্য কোনটি? এটা হবে কি আই অ্যাম। আই অ্যামকে কি বলবো? ইংরেজির সবথেকে ছোট বাক্য বলবো। আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব। তাহলে আই অ্যাম হচ্ছে সবথেকে ছোট বাক্য, সম্পূর্ণ ছোট বাক্য। এছাড়া আমরা গো, গোকেও একটা বাক্য বলতে পারি, গো যাও, কিন্তু এটা সম্পূর্ণ নয়। তাই যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে সবথেকে ছোট বাক্য কোনটা, মানে সম্পূর্ণ ছোট বাক্য, সেটা বলবে আই অ্যাম। মনে থাকবে। যদি তোমাকে ইন্টারভিউ পরোক্ষ জিজ্ঞেস করে তাহলে হি ইজ কেন সম্পূর্ণ বাক্য নয়, তাহলে কি হবে অ্যান্সার? হি ইজ মানে হলো সে হলো বা সে আছে, কিন্তু এটি অপূর্ণ বাক্য কারণ এখানে বাক্যের ভাব বা অর্থ সম্পূর্ণ হয় না। যেমন হি ইজ এ টিচার বলতে হবে বা হি ইজ হ্যাপি বলতে হবে। হি ইজ দ্বারা কোনো বাক্যের অর্থ বোঝায় না। আর আই অ্যাম মানে কি আমি আছি, তাই এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ করছে বলে ইংরেজি সব থেকে ছোট্ট স্মলেস্ট বাক্য যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে কোনো দ্বিধাতে যাবে না, বলে দেবে আই অ্যাম। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে আপনি ইংরেজিতে দুটি শব্দ বলুন
যেখানে 5টি ভাইল আছে। কি বলছে? আপনি ইংরেজিতে দুটি শব্দ বলুন যেখানে 5টি ভাইল থাকবে। যেমন দেখো এডুকেশন, এই এডুকেশন শব্দটিতে 5টি ভাইল আছে। দেখো ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। আবার কি রয়েছে? ফেভারিট, এখানেও 5টি ভাইল রয়েছে, মনে থাকবে। চলো, আপনি ইংরেজিতে এমন দুটি শব্দ বলুন যেখানে 5টি ভাইল ক্রম অনুসারে থাকবে, মানে এ, ই, আই, ও, ইউ পরপর কিন্তু থাকবে, এলোমেলো ভাবে না। কি হবে? দেখো অ্যাবিস্টিমিয়াস, এটা কি হবে? অ্যাবিস্টিমিয়াস। দেখো এখানে দেখো এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে, 5টা পরপর, মনে থাকবে। এগুলো কিন্তু ইন্টারভিউ করা প্রশ্ন। চলো নেক্সট দেখো, তারপর আর আছে কি দেখো, ফ্যাসিসিয়াম, ফ্যাসিসিয়াম আছে, সরি ফ্যাসিসিয়াসটা রয়েছে। দেখো এখানে এ, ই, আই, ও, ইউ সবগুলো রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, ইংরেজিতে কোন লেটার দিয়ে শব্দ লিখলে সেই লেটারের পরে ইউ লেটারটি ব্যবহার করতে হবে। তাহলে কোন লেটারটি মানে ব্যবহার করলে কোনো শব্দে তারপরে কিন্তু আমাকে ইউ ব্যবহার করতেই হবে। কোন লেটার? কি হবে আনসার? সেটা হবে কিউ লেটার। কি বললাম? কিউ লেটার। কিউ লেটারের পরে ইংরেজিতে প্রায়শ ইউ লিখতে হবে, কারণ কিউ যেখানে ব্যবহার হবে সেখানে কিন্তু ইউ কথাটি ব্যবহার করতেই হবে, কারণ ইউ কখনো একা একা উচ্চারণ হতে পারে না। যেমন দেখো কুইন, কুইক, কোশ্চিন, কোয়াক, কোয়ালিটি, সব ক্ষেত্রে দেখো ইউ আছে। এর কিন্তু ব্যতিক্রম রয়েছে, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম থাকে, এরও কিছু ব্যতিক্রম আছে। দেখে নাও ব্যতিক্রমটা কি। ব্যতিক্রম বলছে কোনো ঋণ শব্দ বা কোনো নাম উৎপত্তি বা বিদেশি হয়, সেখানে কিউ এর পরে ইউ না থাকতে পারে। শুধু ব্যতিক্রমটা মনে রেখো, নামটা কি? যেমন কাতার, কিউ ইউ এ টি আর, কাতার, ঠিক আছে। যেমন দেখো ইরাক, এখানে কিউ এর পর কিন্তু ইউ নাই, বোঝা গেল? তাহলে দুটো মনে রেখো যে এর কি ব্যতিক্রম আছে। ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ স্যার ব্যতিক্রম আছে, যেমন কাতার, ইরাক ইত্যাদি। চলো নেক্সট বলছে কিউ এর পর কিউ এর পরে আমরা ইউ কেন লিখবো? ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে কিউ লেখার পর কেন আমরা ইউ ব্যবহার করব। বলবে ইংরেজিতে কিউ লেটার একা নিজে নিজে নির্দিষ্ট ধ্বনি তৈরি করতে পারে না, এটি সবসময় কিউ, কে ডাব্লিউ ধ্বনি প্রকাশ করে, সেই কারণে কিউ এর পরে সবসময় ইউ কথাটিকে ব্যবহার করতে হয়। নেক্সট কোশ্চেন, ইংরেজিতে পুনরাবৃত্তি মানে নো রিপিটেড লেটার, মানে কোনো রিপিটেড লেটার ছাড়া দীর্ঘতম স্বীকৃত শব্দটি সাধারণত বলা হয় তা কোনটি? ভালো করে দেখো এখানে কি বলছে, ভালো করে জিনিসটা বোঝো। এখানে প্রশ্নটা বলছে ইংরেজিতে এমন একটি শব্দ বলুন সব থেকে বড় দীর্ঘতম যেখানে কোনো লেটার রিপিটেড হয়নি, কোনো লেটার কিন্তু রিপিট হয়নি, দুবার ব্যবহার করা হয়নি। সেটা কি হবে? সাবডার্মাটোলজিক, সাবডার্মাটোলজিফিক, মনে থাকবে এখানে 17টা অক্ষর আছে। দেখো একটাও কিন্তু রিপিট হয়নি, একটাও রিপিট হয়নি, সবগুলো আলাদা আলাদা। তাহলে ইংরেজিতে এমন একটা লেটার বলুন, যে শব্দ বলুন যেখানে কোনো লেটার কিন্তু রিপিট হয়নি, সেটা হবে কি? সাবডার্মাটোলজিফিক, মনে থাকে জানো। এই সমস্ত শব্দগুলোকে কি বলা হয়? আইসোগ্রাম বলা হয়। কি বলা হয়? আইসোগ্রাম। তাহলে এমন একটি শব্দ যেখানে কোনো লেটার রিপিট হবে না, সেই সমস্ত শব্দগুলোকে আইসোগ্রাম বলা হয়, মনে থাকবে। এছাড়া আরো অনেক শব্দ রয়েছে, যেমন হচ্ছে কি আনকপিরাইটেবল, দেখো একটা হচ্ছে মানে ই হয়, রিপিট হয়নি। তারপর হচ্ছে কি ডার্মাটোলজি ফিক্স, এখানে 15টা লেটার রয়েছে, এখানেও কোনো রকম চেঞ্জ মানে রিপিট হয়নি। অনেক লেটার রয়েছে, অত মনে রাখার দরকার নেই, একটা মনে রাখো তাহলেই হবে। নেক্সট, পরপর 5টি ভাইল দ্বারা গঠিত একটি ইংরেজি শব্দ বলুন। আমরা জানি ইংরেজিতে কটা ভাইল রয়েছে? 5টি। তাহলে পরপর 5টি ভাইল থাকবে এমন একটি ইংরেজিতে শব্দ বলুন। তাহলে কি হবে? কুইন, কিউ ইউ ই ইউ ই আই এন জি, কুইন। তাহলে এই যে শব্দটি, এই শব্দটিতে দেখো পরপর 5টি ভাইল আছে, দেখে নাও। ইউ আছে, ই আছে, ইউ আছে, ই আছে, আই আছে, দেখো 5টা, ঠিক আছে, 5টা কিন্তু ভাইল রয়েছে। চলো নেক্সট দেখো, বলছে ভায়েল ছাড়া কি ইংরেজি ভাষায় কোনো শব্দ কোনটা? মানে বলছে ভায়েল ছাড়া ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ কোনটা? কোনো রকম ভায়েল নেই, সব থেকে দীর্ঘতম শব্দ কোনটা? যেটা হবে কি? রিদিম। এখানে কিন্তু দেখো কোনো ভায়েল নেই, আচ্ছা ভাইল, দেখো RHYTHMS, রিদিম। রিদিমে কিন্তু কোনো ভায়েল নেই। আমরা ভায়েল বলতে এ ই আই ও ইউ কে বুঝি, এই 5টি ভায়েল কিন্তু নেই রিদিমে। তাহলে রিদিম হচ্ছে এমন একটি শব্দ, সব থেকে বৃহত্তম বড় শব্দ, যেখানে কিন্তু কোনো রকম ভায়েল নেই। এখানে যেটা ওয়াই রয়েছে, ওয়াইটা কিন্তু সেমি ভায়েল হিসাবে কাজ করছে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট,
ভাইল ছাড়া ইংরেজি ভাষায় সব থেকে ছোট শব্দ কোনটি? কোনো রকম ভাইল থাকবে না। সব থেকে ছোট শব্দ কোনটি হবে? বাই, মাই। দেখো এখানে কোনো ভাইল নাই, এখানে কি রয়েছে? সেমি ভাইল রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। সব থেকে বেশিবার ভাইল ব্যবহার করা হয়েছে ইংরেজি কোন দীর্ঘতম শব্দে? তাহলে কোন শব্দে সব থেকে বেশি পরিমাণে ভাইল রয়েছে? কোন দীর্ঘতম শব্দে সব থেকে বেশি পরিমাণে ভাইল রয়েছে? সেটা কি হবে দেখে নাও। এই দেখো, এই মনে রাখতে পারবে তো ওইগুলো? অনেক বড় বড় নাম কিন্তু, ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করা প্রশ্ন। নিউমোনো, আল্ট্রা মাইক্রোস্কোপিক, সিলিকো, ভলক্যানো, কোনিওসিস। মুখস্থ করতে হবে, কারণ ইন্টারভিউ জিজ্ঞেস করবে। এখানে দেখবে 20টা ভাইল রয়েছে। এটা এমন একটা শব্দ যেখানে 20টা ভাইল রয়েছে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা। এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে। ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো নেক্সট দেখো, কোন দীর্ঘতম ইংরেজি শব্দে কেবলমাত্র ভায়েল আছে, কোনো কনসোনেন্ট নেই? তাহলে এমন একটি শব্দ বলুন যেখানে শুধুমাত্র ভায়েল আছে, কোনো কনসোনেন্ট নেই। দেখো এটা কি বলছে? ইউ 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 এরকম একটা উচ্চারণ হবে। দেখো উচ্চারণটা লেখা আছে ইউ ও ইউ ই। ঠিক আছে, উচ্চারণটা হবে কি? ইউ ও ইউ ই উচ্চারণটা। তাহলে উচ্চারণটা কি দেখো, ইউ আছে, ই আছে, ইউ আছে, ও আছে, ইউ আছে, এ আছে, এই আছে। তাহলে এখানে কিন্তু কোনো রকম কনসোনেন্ট কিন্তু নেই। এটা বিদেশি একটা শব্দ। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে ওয়াই এবং ডাব্লিউ কে কেন আমরা সেমি ভাইল বলবো? দেখে নাও, ওয়াই এবং ডাব্লিউ কে কেন আমরা সেমি ভাইল বলবো? বলছে এই দুটো অক্ষর মানে বর্ণ অনেক সময় কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়, আবার অনেক সময় ভাইল হিসেবে ব্যবহার হয়। সেই জন্য এই দুটি বর্ণকে আমরা সেমি ভাইল বলবো। চলো নেক্সট দেখো, ইংরেজি ভাষার সব থেকে ছোট শব্দ কোনটি? ইংরেজি ভাষার সব থেকে ছোট শব্দ হচ্ছে আই, মানে একটা লেটার দিয়ে তৈরি, একটা লেটার দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে আই, আর একটা হচ্ছে এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চিন, এখানে কি বলছে দেখো, অ্যাসিনেশন অ্যাসিনেশন শব্দটির বানান মনে রাখার সহজ উপায় কি? দেখো, তাহলে এখানে কি বললো, প্রশ্নটা বলছে অ্যাসাসিনেশন শব্দটি মানে বানানটা মনে রাখার সহজ কি? এটা কিন্তু ইন্টারভিউ করা প্রশ্ন। সেটা আমরা মজার ছলে বলতে পারি, সেটা কিন্তু আমরা অনেক মজার ছলে মুখস্থ করতে পারি বানানটা। গাধার ওপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। দেখো এটা কি বলছি, অ্যাস, বানানটা দেখো, অ্যাস মানে কি? গাধা, তার উপরে গাধা, তার উপরে আমি, আই মানে আমি, নেশন মানে জাতি। তাহলে অ্যাসাসিনেশন বানানটা হবে কি? গাধার ওপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। মনে থাকবে, বানানটা মনে রাখার সহজ টেকনিক। চলো নেক্সট দেখো, এই যে লেফটেন্যান্ট, এই লেফটেন্যান্ট বানানটি মনে রাখার সহজ উপায় কি? এটা কিভাবে বলবো আমরা?
এটা বানানটা আমরা কি বলবো? মিথ্যা তুমি 10 পিঁপড়ে। কি বলবো? মিথ্যা তুমি 10 পিঁপড়ে। মিথ্যার ইংরেজি কি? লাই। মিথ্যার ইংরেজি লাই। দেখো লাই। ইউ মানে তুমি, ইউ মানে তুমি। তারপর কি? 10, 10 মানে 10, 10 দেখো 10। অ্যান্ড মানে পিঁপড়ে। তাহলে এই পুরোটা যদি লিখে ফেলি তাহলে কি হবে? লেফটেন্যান্ট। এইভাবে কিন্তু আমরা এই বানান দুটোকে ইজিলি বাচ্চাদেরকে শেখাতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইউনিভার্সিটির ভি এর পরে ই ব্যবহার করা হয়। দেখো ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি ভি এর পরে ই, কিন্তু এই ভার্সিটি শব্দে ভি এর পরে কেন এ ব্যবহার করা হলো? ইন্টারভিউ করা প্রশ্ন। তাহলে এগুলো কিন্তু না জেনে গেলে ইন্টারভিউ প্রশ্ন আনসার দিতে পারবে না। ইউনিভার্সিটি শব্দটি ল্যাটিন মানে ইউনিভার্সিটাস থেকে এসেছে, তাই এখানে ই শব্দটি ব্যবহার করা হয়েছে। আর ভার্সিটি হলো তার কথ্য সংক্ষিপ্ত রূপ, উচ্চারণের কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে। এই কথা তোমাকে বলতে হবে। নেক্সট কোশ্চেন, ইংরেজিতে এমন একটি শব্দ বলুন যেখানে ভায়েল উল্টো ক্রমে সাজানো আছে। মানে আমরা ভায়েলগুলো কি জানি? এ, ই, আই, ও, ইউ, এটা জানি। কিন্তু এমন একটি শব্দ বলুন যেখানে কি রয়েছে? ভায়েলগুলি ইউটা আগে থাকবে, তারপর ওটা থাকবে এরকম। কি হবে দেখে নাও? আনকমপ্লিমেন্টারি। দেখে নাও কি হবে? আনকমপ্লিমেন্টারি। এটা একটা বানান। কি হবে? এখানে দেখো ইউ আছে, ও আছে, আই আছে, ই আছে, এ আছে। এ, ই, আই, ও, ইউ পরপর দেখো উল্টো করে সাজানো আছে। আছে তো? মনে থাকে জানো? চলো নেক্সট কোশ্চেন। বলছে আই হ্যাভ এ পেন, আর একটা হচ্ছে কি আই হ্যাভ ওয়ান পেন। এই বাক্য দুটির অর্থের মধ্যে কি পার্থক্য আছে? বলছে আই হ্যাভ এ পেন মানে আমার একটি কলম আছে। আমি সাধারণভাবে বলছি আমার একটি পেন আছে। কিন্তু আই হ্যাভ এ পেন, আই হ্যাভ ওয়ান পেন মানে আমার একটাই পেন আছে। মানে একটা সংখ্যা বোঝাচ্ছি, আমার একটাই পেন আছে। মানে আমি জোর দিয়ে যখন বলবো কোনো একটা সংখ্যাকে বোঝাবো, তখন আমি বলবো কি আই হ্যাভ ওয়ান পেন। ঠিক আছে? নেক্সট, ইংরেজি ভাষায় কতগুলি ভায়েল আর কতগুলি ভায়েল সাউন্ড আর কতগুলি কনসোনেন্ট সাউন্ড আছে? ইংরেজি ভাষায় মোট 44টি সাউন্ড আছে। 20টি রয়েছে ভায়েল সাউন্ড আর 24টি রয়েছে কনসোনেন্ট সাউন্ড। চলো নেক্সট দেখো, ইউনিভার্সিটি শব্দের আগে এ কেন বসলো, অ্যান কেন নয়? প্রশ্নটা ইন্টারভিউ করা প্রশ্ন। দেখো, এ বা অ্যান ব্যবহারের নিয়মটা অক্ষর বা লেটারের প্রতি নির্ভর করে না, এটা নির্ভর করে উচ্চারণ মানে সাউন্ডের ওপরে। এ ব্যবহার করা হয় কনসোনেন্ট সাউন্ডের সময়, আর অ্যান ব্যবহার করা হয় ভায়েল সাউন্ডের সময়। এখন ইউনিভার্সিটি শব্দের শুরুতে ইউ আছে, কিন্তু এর উচ্চারণ ইউ ধ্বনি, অর্থাৎ যেটা কিন্তু কনসোনেন্ট প্রকাশ করছে। তাই আমরা ইউনিভার্সিটির আগে এ ব্যবহার করি, কখনো অ্যান ব্যবহার করি না। বুঝতে পেরেছো? তো তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আমরা বাক্যে কোথায় নো ব্যবহার করি আর কোথায় আমরা নট ব্যবহার করি। বোঝা গেল? ইংরেজি বাক্যে কোথায় আমরা নো ব্যবহার করব আর কোথায় নট ব্যবহার করব, এইটার উত্তর তোমাদের কাছে আমি চাইছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে ভালো থাকো, ক্লাসগুলো এনজয় করো, আর প্রত্যেকে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রত্যেকে লাইক করে দিও, হ্যাঁ, লাইক বাটনটা। আর নতুনরা অবশ্যই তো সাবস্ক্রাইব করবে রেগুলার ক্লাসের জন্য। আর ভিডিও ডেসক্রিপশন ফলো করো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, সমস্ত গ্রুপের নাম্বার দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে গেলে ক্লাসের আপডেট সবসময় পেতে থাকবে। আর পিডিএফগুলো কালেক্ট করে অবশ্যই তোমরা পড়াশোনা করো। থ্যাংক ইউ।